বাংলাদেশের কৃষি কিন্তু এখন একটা বিরাট পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। আর এই পরিবর্তনের পেছনে মূল শক্তিটা কি জানেন? প্রযুক্তি। হ্যাঁ, প্রযুক্তির হাত ধরেই পুরো খাতটা বদলে যেতে চলেছে। তো চলুন এই দারুণ ব্যাপারটার ভেতরে একটু ঢুকে দেখা যায়। তো প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের কৃষি কি আসলেই একটা বিপ্লবের দোরগোড়ায় দাঁড়িয়ে? মানে এই যে প্রযুক্তি, নতুন নতুন উদ্ভাবন আর সমাজের ভেতরকার যে পরিবর্তন, এই সব কিছু মিলে কি পারবে আমাদের কৃষি ব্যবস্থাকে একেবারে নতুন করে সাজাতে? চলুন এই বিশ্লেষণটায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, কোনো কিছু বদলানোর আগে তো জানতে হবে সমস্যাটা কোথায় ছিল, তাই না? সমস্যাটা ছিল আমাদের পুরনো সার ভর্তুকি ব্যবস্থায়। এটা ছিল এক কথায় একটা টাকার অপচয়, মানে অমচম ব্যয়বহুল, অদক্ষ আর দুর্নীতিতে ভরা। ঠিক এই কারণেই একটা নতুন আধুনিক সিস্টেমের দরকার হয়ে পড়েছিল। আর এই যে পরিবর্তনের কথা বলছি, এর মূলে রয়েছে দারুণ এক বৈজ্ঞানিক উদ্ভাবন। এটা এমন একটা প্রযুক্তি যা সারের অদক্ষতার যে মূল সমস্যাটা, সেটার একেবারে গোড়ায় গিয়ে সমাধান করছে। প্রশ্নটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, তাই না? বছরে 220 বিলিয়ন, মানে 22,000 কোটি টাকা বাঁচানো, এটা কিভাবে সম্ভব? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে প্রযুক্তির মধ্যেই। এই ছবিটার দিকে একবার তাকান। সবচেয়ে অবাক করার মতো বিষয় কিন্তু এই তুলনাটা। একবার ভেবে দেখুন তো, এই যে ছোট্ট একটা 500 মিলির বোতল, এটাই নাকি একটা 50 কেজির আস্ত ইউরিয়া সারের বস্তার সমান কাজ করে। ভাবা যায়, এই একটা জিনিসই কিন্তু পরিবহন, খরচ, ব্যবহার সবকিছু একদম সহজ করে দিচ্ছে। এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ ইন্টারেস্টিং। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড জাবেদ হোসেন খান এটা উদ্ভাবন করেছেন। এই ন্যানো ইউরিয়া সরাসরি গাছের পাতায় স্প্রে করা হয়। আর এর ফলে কি হয় জানেন? সারের কার্যকারিতা যা আগে ছিল মাত্র 30 থেকে 40%, সেটা এক লাফে বেড়ে প্রায় 80% হয়ে যায়। আর এই চার্টটা দেখলেই এর প্রভাবটা পরিষ্কার বোঝা যায়। আমাদের আমদানি নির্ভরতা কমবে 66%, পরিবহন আর সংরক্ষণের খরচ বাঁচবে 98%, আর সবচেয়ে বড় কথা, ফসলের উৎপাদনও 8 থেকে 14% পর্যন্ত বাড়বে। এর অর্থনৈতিক প্রভাব যে কত বিশাল তা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু দেখুন, শুধু একটা যুগান্তকারী উদ্ভাবন থাকলেই তো হয় না। সেটাকে ঠিকঠাকভাবে স্বচ্ছতার সাথে প্রত্যেকটা কৃষকের কাছে পৌঁছে দেওয়াটাও তো জরুরি, তাই না? চলুন এখন দেখি সেই কাজটা কিভাবে করা হচ্ছে। আর এখানেই ডিজিটাল প্রযুক্তির আসল খেলাটা শুরু। এই পুরো নতুন সিস্টেমটার একেবারে কেন্দ্রে রয়েছে ব্লকচেইন। কঠিন লাগছে শুনতে? আসলে ব্যাপারটা খুব সহজ। এটাকে একটা ডিজিটাল খাতার মতো ভাবতে পারেন, যেখানে যা কিছুই লেখা হয় তা আর কখনোই বদলানো বা মোছা যায় না। একদম পাকা হিসাব। চলুন পুরো প্রক্রিয়াটা একটু ধাপে ধাপে দেখি। ব্যাপারটা কিন্তু খুবই সোজা। প্রথমে একজন কৃষক তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেন। এরপর তার জমির যে সয়েল হেলথ কার্ড আছে, সেটা ডেটা দেখে একটা স্মার্ট লিমিট ঠিক করে দেওয়া হয়। মানে তিনি কতটা সার কিনতে পারবেন। এরপর যখন তিনি কোনো ডিলারের কাছে যান, জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করেন, আর সাথে সাথে মানে ইনস্ট্যান্টলি পুরো লেনদেনটা ব্লকচেনে রেকর্ড হয়ে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো 2 নম্বরই বা জালিয়াতির সুযোগই নেই। আর ডিলারও কিন্তু স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে সাথে সাথে ভর্তুকির টাকাটা পেয়ে যাচ্ছেন। প্রযুক্তি কিন্তু শুধু দক্ষতা বা স্বচ্ছতার জন্যই নয়, এর একটা গভীর মানবিক দিকও আছে। এই পুরো সিস্টেমটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটা সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষদের, বিশেষ করে নারীদের, আরও শক্তিশালী করে তুলতে পারে। আর এই ক্ষমতায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল বা চাবিকাঠি হল এই ফ্যামিলি কার্ড। এটাকে শুধু একটা কার্ড ভাবলে ভুল হবে, এটা আসলে সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তনের একটা দারুণ শক্তিশালী হাতিয়ার। এই কার্ডটা দেওয়া হয় সরাসরি পরিবারের নারী প্রধানের নামে। আর এর মাধ্যমে প্রায় 140টার মতো আলাদা আলাদা সামাজিক সুরক্ষা কর্মসূচিকে এক ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। ফলে আগে যেমন প্রায় 33% সহায়তা ভুল মানুষের কাছে যেত, সেই অপচয়টা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন একটা পরিবারের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন নারীর হাতে থাকে, তখন দেখা যায় সে টাকাটা পরিবারের পুষ্টি, স্বাস্থ্য আর শিক্ষার পেছনেই বেশি খরচ হয়। এর মানে হল নারীর ক্ষমতায়ন মানে পুরো পরিবারের উন্নয়ন আর দারিদ্র্যের দুষ্টচক্রটা ভেঙে ফেলা। বেশ, তাহলে আমরা একটা বৈজ্ঞানিক উদ্ভাবন দেখলাম, একটা ডিজিটাল সিস্টেম দেখলাম, আর এর মানবিক দিকটাও বুঝলাম। এই সব কিছু মিলে ভবিষ্যতের ছবিটা আসলে কেমন হতে চলেছে। চলুন এবার সেই ফাইনাল ভিশন বা রূপকল্পের দিকে তাকাই, যার নাম স্মার্ট এগ্রি ভিলেজ। ভবিষ্যতের কৃষিতে থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই।
এটা মাটি আর আবহাওয়ার ডেটা বিশ্লেষণ করে ৯৬% নির্ভুলতার সাথে বলে দিতে পারবে যে সামনে ফসলের অবস্থা কেমন হবে, ফলে কৃষকরা অনেক আগে থেকেই সঠিক সিদ্ধান্তটা নিতে পারবেন। এর সাথে যোগ হবে আইওটি বা ইন্টারনেট অফ থিংস। ধরুন, মাঠের মধ্যে ছোট ছোট সেন্সর বসানো থাকবে, যেগুলো প্রতি মুহূর্তে মাটির স্বাস্থ্য, পুষ্টি আর পানির পরিমাণ সম্পর্কে তথ্য পাঠাতে থাকবে। এতে করে ঠিক যতটুকু সার বা পানি দরকার ততটুকুই ব্যবহার হবে, কোনো অপচয় হবে না। আর এই সব কিছুর সাথে থাকবে জিরো ওয়েস্ট বা বর্জ্যমুক্ত খামারের ধারণা, মানে কোনো কিছুই ফেলনা নয়, একটা প্রক্রিয়ার যা বর্জ্য সেটা অন্য একটা প্রক্রিয়ার কাঁচামাল হয়ে যাবে, যেমন জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস আর সার তৈরি হবে। কি দারুণ একটা পরিবেশবান্ধব সিস্টেম, তাই না? আর এই সমস্ত প্রযুক্তি যখন একসাথে কাজ করবে, তখনই তৈরি হবে আমাদের স্বপ্নের স্মার্ট অ্যাগ্রি ভিলেজ। আর এটাই হল ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কৃষিখাতের চূড়ান্ত লক্ষ্য। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, আমাদের নিজেদের বিজ্ঞান, ডিজিটাল ব্যবস্থার ওপর আস্থা আর সামাজিক ক্ষমতায়নের এই যে একটা মেলবন্ধন, এটা কি শুধু বাংলাদেশের জন্যই একটা দারুণ ব্যাপার, নাকি টেকসই উন্নয়নের পথে হাঁটার জন্য এটা পুরো বিশ্বের সামনে একটা নতুন মডেল হতে পারে? ব্যাপারটা কিন্তু ভাবনার।